আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তুই তো আইসিস তাহলে তুই? তাই এত দেরি কে তোদের? কখন থেকে আমি আর হাবিব ভাই পার্টি অফিসে আইসা বসে আছি, তোরও কোনো খোঁজ খবর নাই, শফিক ভাইয়েরও কোনো খোঁজ খবর নাই। এমনি ঢিলামি করলে হইব? কত কাজ পড়ে আছে, সব তো আমাদেরকেই মেনটেন করতে হইব। তাছাড়া এগুলো আর কে কইরা দিব? আর বললেন না চাচা, সরাসরি পার্টি অফিসেই আসতে চাইছিলাম, তার মধ্যে হঠাৎ করে রাস্তায় একটা কাজ পড়ে গেল, তো ওইটা করতেই শফিক চাচা আর আমি ওইখানে গেছিলাম, যার কারণে হালকা একটু লেট হয়ে গেল। নইলে চাচা আরও আগেই পার্টি অফিসে চলে আসতে পারতাম। কিছু মনে করেন না চাচা। হয়েছে, যাই হোক, আইসি যেহেতু তাহলে এখন বসেক, অনেক বিষয়ে আলোচনা করার আছে তোদের সাথে। আচ্ছা চাচা, ঠিক আছে, তাইলে বসতেছি আমি। দা মাস্টার, শামসুর সাথে কি তোমার কথা হয়েছিল নাকি? বিকেল তো প্রায় হয়ে আসলো, এখনো তো শামসু আইসা পৌঁছাইলো না। তা শামসু এখন কোথায় আছে? এখানে আসতে কয়টা বাজতে পারে? কথাবার্তা বলছিলা, যদি জানা থাকতো আগে থেকে তাহলে তো আমাদের কাজকামগুলো একটু এগিয়ে নিয়ে যেত। ছেলে পেলে সব বাইরে আইসা ওয়েট করতেছে, বেশি দেরি হয়ে গেলে তো আবার হাঙ্গামা তৈরি হয়ে যাইতে পারে। সমস্যা নাই হাবিব ভাই, শামসুর সাথে আমি কথা বলছি, কিছুক্ষণের ভিতরেই শামসু ঢুকবো। বগুড়া শহরে ঢোকার আগেই শামসু আমারে ফোন করে জানাইব। শামসু ফোন দিলেই আমরা ছেলে পেলে নিয়া মিছিল করতে করতে বনানী মোড়ের দিকে যাইব। ছেলে পেলে সব রেডি রাখেন, যে কোনো সময় কিন্তু শামসু ফোন দিয়া বসতে পারে। তাইলে তো হইলই, ছেলে পেলে সব বাইরেই আছে, শামসু ফোন দিলেই আমরা সাথে সাথে বের হয়ে যাইতে পারমু। ওইটা নিয়ে আর কোনো সমস্যা হইব না। তা অনেক ছেলে পেলে তো জমায়েত হয়েছে দেখি পার্টি অফিসের বাহিরে। মিছিল মনে হয় অনেক বড় একটা নিয়ে যাওয়া যাইব। ছেলে পেলে যে হইব না, ছেলে পেলে কি কম নিয়ে আইছি নাকি? 1000 ছেলে পেলে জড়ো করছি আমি, 500 মোটর সাইকেল, লোকজন হইব না কেন? শামসু আসবে বলে কথা, আমার এক ফোনেই তো 1000টা ছেলে পেলে আইসা জড়ো হইয়া গেছে। হইছে হাবিব ভাই, অন্যের মাথায় আর কাঁঠাল ভাঙ্গা খাইতে হইব না। আমরা জানি আপনি কয়জন লোক নিয়ে আইছেন। বাইরে যে সমস্ত লোকজন দেখে আসলাম, এরা সবই হচ্ছে সাধারণ মানুষ। শামসু ভাইয়ের আসার কথা শুনা এরা নিজ নিজ দায়িত্বে পার্টি অফিসের সামনে আইসা হাজির হয়েছে শামসু ভাইয়ের এক নজর দেখার জন্য। আর আপনি ক্রেডিট নিয়ে নিতেছেন যে এই ছেলেপেলেগুলো আপনি নিয়ে আইছেন। আসলে আপনি তো এভাবে মানুষের মাথায় কাঁঠাল ভেঙে খান, সেটা অনেকে বুঝতে না পারলে কি হইব, আমি কিন্তু ঠিকই জানি। তাই আমার সামনে এত পাট নেওয়ার কোনো দরকার নেই, তাহলে নিজের মান সম্মান নিজেই হারাবেন। বাহিরে যাইয়া মাথা গুনা দেখগা, লোকজন গুনা কার, হাতে গোনা 50টা ছেলে পেলেও তো নিয়ে আসতে পারস নাই, আবার এইখানে আইসা বড় বড় লেকচার মারতাছস। তোরা যে কদ্দুর কি করতে পারস সেটা এই হাবিবের
খুব ভালো করেই জানা আছে নিজেদের কিছু করার যোগ্যতা নাই, আবার অন্যজনের বিষয় নিয়ে কথা বলিস। ভালো হইয়া যা, মানুষের গিপদ গাওয়া বাদ দিয়ে নিজের কাজ নিজে ঠিকঠাকভাবে কর। গিপদ গাওয়ার ওই ধরনের স্বভাব এই তো তার আগেও ছিল না, এখনো নেই। ওই স্বভাব আছে আপনার ভিতরে। সারাক্ষণ শুধু তো মাস্টার চাচার কানে আমার আর শফিক চাচার নামে বিভিন্ন রকমের ক্লিকবাজি লাগাইতে থাকেন। ওটা আমরা জানি না। মাস্টার চাচা জ্ঞানী মানুষ দেখা আপনার কথাগুলো মূল্যায়ন দেয় না। আমরা ঠিকই জানি যে আমাদের দোষ গড়ার জন্যই আপনি সারাক্ষণ উৎপাইতে থাকেন। শামসু ভাই এবার আসুক, আপনার বিষয়ে কথা বলবো। আপনি কত বড় নেতা হয়ে আইছেন বগুড়া শহরে, যা আপনার তাপে আমরা তো টিকতেই পারতেছি না। শামসু ভাইয়ের একটা সমাধান দিয়ে যাব এইবার। এই থামে একটু তোতা, এই সমস্ত ফালতু আলাপ পাইরা সময় নষ্ট করিস না। কে কি করতে পারে না পারে আর কে আগে কি ছিল ওইটা কিন্তু মাস্টারে তোদের শিখাইতে হইব না। মাস্টার ইনার বিষয়ে সবই জানে। 2 দিন ধরে রাজনীতি করতেছি না, কে কোন পক্ষের লোক কোন টাইপের লোক এটাই মাস্টার অনেক আগেই বুঝা ফেলাইছে। অতএব এই সমস্ত আলাপ পাইরা শুধু খালি সময় নষ্ট করার দরকার নেই। কেমনে চুপ থাকি বলেন? মুখের উপর উচিত কথা না বইলে তো আমি আবার থাকতে পারি না। আইছে সব সাধারণ মানুষ শামসু বাইরে দেখার জন্য, আর উনি আইসা ক্রেডিট নিতেছে সব লোক নাকি উনি নিয়ে আইছে। আমরা হাতে গোনা 50 জন লোক নিয়ে আসতে পারি নাই। তাইলে কি বুঝাইতেছে উনি যে বগুড়া শহরে শুধুমাত্র ওনার লোকজনই আছে আর আমরা এখানে বাইসে আইছি? কত বড় বাটপার চিন্তা করে দেখছেন চাচা? সাধারণ মানুষে তার লোক বলে চালাই দিতেছে। কে আমরা এই কথা বললে পারতাম না? আমরা কি কখনোই বলছি যে আমরা এত লোক নিয়ে আইছি অত লোক নিয়ে আইছি? এরকম বাটপার লোকের সাথে কথা না বলে কি আর থাকা যায় বলেন? যাই যেই রকম সে সেই রকমই বলবে, ওইগুলো বইলা লাভ নাই। চলে এবার আমরা বের হই, আস্তে আস্তে বনানী মোড়ের দিকে যাই। শামসু মনে হয় কিছুক্ষণের ভিতরেই ঢুইকা পড়ব। আচ্ছা চাচা, ঠিক আছে, তাহলে চলেন সবাই বের হই। স্যার, অনেক দূরের রাস্তা যাইমু, লগে নিরাপত্তা কর্মী নিতে চাইলাম, আপনি নিতে দিলেন না। পথে যদি কোনো বিপদ আপদ হয় তাহলে এগুলো সামাল দিমু কিভাবে? নিরাপত্তা কর্মী নিয়ে আসা দরকারই ছিল। আপনার জন্য তো আমরা আলাদা একটা ফোর্স রাখছি যারা শুধু আপনার নিরাপত্তায় কাজ করবে, কিন্তু আপনি তো আমাদের সেই নিরাপত্তা বাহিনীকে সঙ্গে করে কোথাও নিয়ে যান না। রাখো তো তোমার নিরাপত্তা কর্মী দিয়ে কি হইব? যদি মরণ আসে কেউ ঠেকাইতে পারবো না। এই কোপা শামসু বডিগার্ড নিয়ে চলাফেরা করে না। কোপা শামসু একাই 100। আল্লাহ না চাইলে আমার ক্ষতি করার মতো ম্যান জন্ম নেয় নাই এখনো। কোপা শামসু এখনো তুমি চিনতে পারো নাই। তারপরেও স্যার, সাবধানতার কোনো মান নেই। আমাদেরকে সাবধানে থাকতে হবে। সরকার থেকে আমাদের উপর কড়া নির্দেশ দেওয়া আছে যে কোপা শামসুর নিরাপত্তা দেওয়ার জন্য। এখন আপনি যে আমাদেরকে আমার দায়িত্ব পালন করতে দিচ্ছেন না, এটা যদি উপর মহল জানতে পারে তখন তো আমাদের উপর আলাদা একটা প্রেশার ক্রিয়েট করবে তারা। তখন এই জবাব আমি কিভাবে দিব? ওইটা নিয়ে তোমাদের কোনো চাপ নিতে হইব না। ওইটা আমি দেখমনি কোন জায়গায় কি জবাবদিহি করা লাগে, সেটাই কোপা শামসু করব। আমি তোমাদেরকে কখনোই
বিপদে ফালাইমু না, সেই টেনশন তোমরা কইরো না। আমার জন্য কোনো মানুষ বিপদে পড়ুক সেটা আমি কখনোই চাই না। অতএব তোমরা সব সময় কোপা শামসুরি ছত্র ছায়ে থাকবে, তোমাদের কোনো ভেজাল হইব না। সেটা কোপা শামসু সব কিছু ট্যাকেল দিবে। স্যার এবারকার তো অনেক দিন পরেই বগুড়ায় ঢুকতেছেন। সেই টেরা সাহেবের নির্বাচনের সময় শেষবার বগুড়াতে গিয়েছিলাম আপনার সাথে, মাঝখানে অনেক দিন কেটে গেল, পরে আর তো বগুড়ায় যাওয়া হয় নাই আপনার। তাই এবার এতদিন পর বগুড়ায় যাইতেছেন, নিশ্চয়ই আপনার মনে আলাদা একটা আনন্দ ফিল করতেছেন। হ্যাঁ, এটা তুমি ঠিকই বলছো। আমার আজকে অনেক ভালো লাগতেছে। এই অনুভূতি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আমার কাছে যেন মনে হইতাছে এই রাস্তা শেষই হচ্ছে না। কখন যে বগুড়াতে যেয়ে পৌঁছাবো, কখন যে নিজের কাছের লোকদেরকে বুকে জড়িয়ে নিব, শুধু সেই চিন্তা ভাবনা মনের ভিতরে। অনেক দিন যাবৎ ওদের সাথে দেখা হয় না, টেরার জন্য খুব খারাপ লাগে। ছেলেটা এক সময় সারাক্ষণ আমার সঙ্গে আটার মতো লেগে থাকতো, আর এখন কতদিন হয়ে যায় ওর সাথে কোনো দেখা সাক্ষাৎ হয় না। আসলে বিষয়গুলো মনে পড়লে নিজের কাছে অনেক খারাপ লাগে, কিন্তু কি করবো, সবই তো নিয়তির খেলা। কি আর করবেন স্যার, এখন আপনার উপর অনেক দায়িত্বগুলো তো আপনাকে সঠিকভাবে পালন করতে হয়। আগে তো আপনি একদম ফ্রি ছিলেন, কিন্তু এখন সারা বাংলাদেশের দায়িত্ব পড়ছে আপনার কাঁধে, যার কারণে আপনি এখন আর সময় বের করতে পারতেছেন না। এটাই আসলেই নিয়ম। জীবন কখনোই এক জায়গায় থেমে থাকে না। নদীর পানি যেমন স্রোতের সাথে চলে যায়, সেই রকম আমাদের জীবনও সব কিছুর সাথে মানিয়ে নিয়ে চলতে হয়। হ্যাঁ, ওই রকমই। মাঝে মাঝে রাতে একা একা চিন্তা করি যে আমি কোপা শামসু আগে কি ছিলাম আর এখন কি হয়েছি। আসলেই মানুষের জীবনে কখন যে কি হয়ে যায় সেটা কেউই বলতে পারে না। মানুষের জীবন স্যার এরকমই, যে কোনো সময় যে কোনো কিছু ঘটে যেতে পারে। কার জীবনে যে কখন কি ঘটবে সেটা আগে থেকে কেউ আন্দাজও করতে পারে না। তাইলে তুমি গাড়িটা সামনে সাইড করো, এখান থেকে একটু রেস্ট নিয়ে তারপর আবার বের হওয়া যাইবনি। একটানা তো অনেকখানি সময় গাড়ি চালাইলা। কি ব্যাপার সিদ্দিক ভাই, আপনি একাই? মোল্লা ভাইও তো আসার কথা ছিল। কই মোল্লা ভাইরে সাইরাই আপনি একাই আসলেন যে? মোল্লা ভাই আসতেছে, আসার পথে বাসায় একটু দরকার ছিল তো, তাই মোল্লা ভাই বাসার সামনে নাইমা গেছে। আমারে তোমার এইখানে আসতে বইলা উনি একটু পরে আসবে, তাই মোল্লা বাইরে রাইখা আমি চলে আসলাম। সমস্যা নাই, এই 5-7 মিনিটের ভিতরেই হয়তো বা মোল্লা ভাই এখানে আসবে। তোমার সাথে আজকে বিস্তারিত অনেক আলোচনা করার আছে। ও আচ্ছা, তাহলে মোল্লা ভাই আসুক, আপনি বসেন। তাইলে সিদ্দিক ভাই, প্রেসিডেন্টের সাথে কি দেখা হয়েছিল? ওনার সাথে যে কথা বলতে গেলেন, জমি জমা সম্পত্তির হিসাব টিসাব চাইছিল যে,
কোপা শামসু তা সেই বিষয়ে কি প্রেসিডেন্টের সাথে আপনাদের কোনো কথা হয়েছে নাকি? ঝামেলাটা নিয়ে কিন্তু খুব টেনশনে আছি। যেইভাবেই হোক এর থেকে পরিত্রাণ করার একটা উপায় বের করতে হবে। প্রেসিডেন্টকে যদি কি আপনারা রাজি করাইতে পারেন তাহলে কিন্তু আমরা সকলেই রক্ষা পাব। তা প্রেসিডেন্টকে কি আপনারা রাজি করাইতে পারছেন? শোনো, ওইখানে যাওয়ার পর বিষয়টা সম্পূর্ণ উল্টে গেছে। মোল্লা ভাই সম্পত্তির হিসাব দেওয়ার জন্য প্রেসিডেন্টের কাছে রাজি হয়ে আইছে। আমাদের সকলকেই সম্পত্তির হিসাব অবশ্যই দিতে হবে। মোল্লা ভাই বিষয়টারে স্বীকৃতি দিয়ে আইছে প্রেসিডেন্টের কাছে। এখন আর কিছু করার নেই। যেভাবে হোক সম্পত্তির হিসাব ৯-৬ কইরা একটা বুঝ দিতেই হইব। তাছাড়া সামনে আর কোনো রাস্তা নেই। বলেন কি আপনারা? আপনাদের কি মাথা টাথা ঠিক আছে নাকি? আপনাদেরকে পাঠাইলাম কি করার জন্য, আর আপনারা আইসা এইসব কি শুনাইতেছেন আমারে? এটা কি কোনোদিন সম্ভব? কেমনে এই সম্পত্তির সঠিক হিসাব আমি দিমু? যা সম্পত্তি আছে তার ৯০%ই তো অবৈধ টাকার। তাহলে এই হিসাব আমি কিভাবে মিল করব? আমার রাজনীতি তো এখানেই শেষ হয়ে যাইব। আপনাদেরকে বিশ্বাস করে কি ভুল করলাম নাকি? শোনো, আগে এত ব্যস্ত হইও না। আমরা বিষয়টা প্রেসিডেন্টের কাছে স্বীকার গিয়েছি। অবশ্যই এর একটা উপায় বের করে তারপরই স্বীকার হয়েছি। মোল্লা ভাই আসুক, মোল্লা ভাই আসলে বিস্তারিত তোমারে সব বুঝাই বলবনি। তখন তুমি বিষয়টা বুঝতে পারবা। অবৈধ ইনকাম কি শুধু তোমার একার নাকি? এটা তো আমাদের সকলেরই একই দশা। আমরা কি কেউ বৈধভাবে ইনকাম করছি নাকি? যে টাকার পাহাড় গড়ছি এগুলো সবই তো জনগণের টাকা মেরে দিয়েছি ক্ষমতার বলে। তাই শুধু তুমি একা বিপদে না, আমরা সকলেই বিপদে আছি। মোল্লা ভাই আসলেই তুমি সব বিষয় বুঝতে পারবা। জানি না কপালে যে কি লেখা আছে আমার, কি তুই কি যে হয়ে গেল কিছুই বুঝতে পারতেছি না। কত সুন্দর রাজনীতি করে যাচ্ছিলাম, কোথা থেকে এই কোপা শামসু দলের সাথে যুক্ত হইয়া এখন সব খেলা উল্টাই দিছে। রাজনীতি কি করবো, সারাক্ষণ এখন দৈরের উপর থাকতে হয়। ক্ষমতায় থাকার পরেও যদি এত টেনশন করতে হয়, তাহলে যখন ক্ষমতা চলে যাইব বিরোধী দলের হয়ে রাজনীতি করবো তখন কি করবো? সারা জীবন তো দেখতেছি এখন দৌড় পারতে পারতে যাইব। এই কোপা শামসুর চ্যাপ্টারটা যে কবে ক্লোজ হইব সেটা নিয়ে এখন বড় মাথা ব্যথা হয়ে গেল। এখন এত মাথা ব্যথা হয়েছে কে তোমাদের? যখন প্রেসিডেন্ট কোপা শামসুরে দলের ভিতরে ঢুকাইল তখন আমরা যে বিরোধিতা করলাম তখন তো তোমাদের মুখ দিয়ে কোনো কথা বের হইল না। তোমরা সকলেই যদি আমাদের সাথে যোগ দিয়ে কোপা শামসুর বিরুদ্ধে কথা বলতে, তাহলে প্রেসিডেন্ট কি একা কোনো দিন কোপা শামসুরে দলের ভিতরে অন্তর্গত করতে পারত? এই তোমাদের ঢিলামির কারণেই তো আজকে কোপা শামসু দলের ভিতরে এত বড় একটা পদ নিয়ে বসে আছে। আমরা প্রতিবাদ করছিলাম বইলা জেল জরিমানা এমনকি সদস্য পদটাও আটকে গেল।
তখন তোমরা শুধু চায়ে চায়ে তামসা দেখছো, এখন এর প্রতিফল ভোগ করো। তখন কি আর ভাই বুঝতে পারছিলাম যে কোপা শামসু সুই হইয়া ঢুকবো আর কুড়াল হইয়া বের হয়ে আসবো। আগে তো এতটা গভীরভাবে ভাইবা দেখি নাই। প্রেসিডেন্ট বলছিল ওনার মুখের উপর নিষেধ করতে পারি নাই, যার কারণেই ওনার সঙ্গে রাজি হয়েছিলাম। কিন্তু এখন তো দেখতেছি কোপা শামসু আমাদের জন্য অনেক বড় একটা হুমকি হয়ে দাঁড়াইছে। সারা জীবন রাজনীতি করে আসলাম, কোনো জায়গায় আটকিলাম না, আর এই সামান্য কোপা শামসুর কাছে এখন মাথা নত কইরা চলতে হইতেছে। এই দিনও যে রাজনৈতিক কেরিয়ারে দেখতে হবে সেটা কখনোই ভাবছিলাম না। তোমরা না বুঝলে কি হবে? আমি আর মোল্লা ভাই ঠিকই বুঝতে পারছিলাম যে এইরকম একটা দিন আসতে চলতেছে সামনে, কারণ আমরা কোপা শামসুরে অনেক ভালো করে চিনি ও কি করতে পারে। সেই জন্যই আমরা প্রাণপণ চেষ্টা করেছি যে কোপা শামসু যেন কোনোভাবেই জনতা পার্টিতে ঢুকতে না পারে। কিন্তু বিদা চেষ্টা কইরা আমাদের কোনো লাভ হয় নাই, বরঞ্চ আরও ক্ষতি হয়েছে। এটা শুধু আমাদের ভালোর জন্য করছিলাম না, দলের সকলের জন্যই করছিলাম, কিন্তু কাউকে তখন পাশে পাই নাই। এখন সবাই হারে হারে সেই ভুলের মাসুল দিতেছে। দিন যত যাইব কোপা শামসু ততই শক্তিশালী হয়ে উঠব, ওরে আটকানোর মতো কেউ থাকবে না। না ভাই, আর কোপা শামসুরে বাড়তে দেওয়া যাইব না। এমনিতেই কোপা শামসু অনেক ঝামেলা কইরা ফালাইছে। যেভাবে হোক কোপা শামসুরে দল থেকে সরান, তা না হলে কেউ কিন্তু ওর হাত থেকে রক্ষা পাইব না। যা ভুল করছি, আর কোনো ভুল হবে না। এখন থেকে আপনারা যেইভাবে কথা বলবেন সেইভাবেই কাজ করব। আমার কথা হইল যে কোনো উপায়ে কোপা শামসুরে দল থেকে বের করতে হবে। এতে যা যা করা লাগে সব কিছু করতে আমি রাজি আছি। এত চাপ নেওয়ার দরকার নাই। 2 তারিখের ঝামেলাটা আগে শেষ হোক। প্রেসিডেন্টের কথায় যা বুঝতে পারলাম, মনে হয় আমার সদস্য পদটা হয়তো বা ফেরত পেতে পারি। আর কাদের মোল্লা উনিও ওনার দপ্তর পুনরুদ্ধার করতে পারে। প্রেসিডেন্টের সুর একটু নরম হয়েছে। 2 তারিখের ঝামেলাটা পার হইতে দাও, তখন সকলের সাথে এই বিষয়ে আলোচনা করে শামসুরে দল থেকে বের করতেছি। আচ্ছা ভাই, ঠিক আছে, সেই আশাতেই রইলাম। আপনাদেরই যে কোনো একটা উপায়ে বের করতে হবে।